আসসালামু আলাইকুম দর্শক আজকে আলোচনা করব নরেন্দ্র মোদীর ইসরায়েল প্রীতির কারণটা কি। তো দর্শক, এই যে যখন ইরান এবং ইসরায়েল দুটো দেশ পরস্পরের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করছে, দুটো দেশ তাদের সর্বশক্তি দিয়ে একে অপরকে আক্রমণ করছে এবং দুটো দেশেরই ব্যাপক ক্ষতি হচ্ছে, তখন ভারতের যে বিদেশ নীতি এবং ভারতের যে এই যুদ্ধ নিয়ে অবস্থান, এটা যেমন ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর সমালোচনাকে বাড়িয়ে দিচ্ছে, তেমন বিশেষ করে মুসলিম বিশ্ব ভারতের চিরাচরিত যে বিদেশ নীতি ছিল বিগত কংগ্রেস আমলে, সেই নীতির থেকে ভারত যে স্পষ্ট অনেকটা সরে এসছে, সেটা দেখে মুসলিম বিশ্বও কিন্তু ভারতের সমালোচনা করছে। তো দর্শক, এই নরেন্দ্র মোদীর ইসরায়েল প্রীতিটি আসলে কেন? দর্শক, আপনারা জানেন ইরানে যখন ইসরায়েল আক্রমণ করে, ঠিক তার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। তো দর্শক, এই নেতানিয়াহু ইরানকে আক্রমণ করলেন এবং আক্রমণের পরেই তিনি নরেন্দ্র মোদীকে ফোন করলেন, ফোন করে পরিস্থিতি জানালেন যে কি কারণে তিনি আক্রমণ করেছেন। তো দর্শক, এখান থেকে এটা পরিষ্কার যে নেতানিয়াহু বা ইসরায়েল তার বিশ্বস্ত বন্ধু মনে করে ভারতকে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে কি আলোচনা হয়েছে এটা হয়তো আমরা জানবো না বা জানাও সম্ভব না, তবে নেতানিয়াহু যে তার প্রিয় বন্ধুকে ফোন করেছেন, তিনি যে নরেন্দ্র মোদীকে অত্যন্ত একজন ঘনিষ্ঠ বন্ধু মনে করেন, এটা এখান থেকে পরিষ্কার। তো দর্শক, গত শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে স্পেন একটি প্রস্তাব এনেছে ইসরায়েলের বিরুদ্ধে। এই প্রস্তাবে ছিল ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতিতে যাবে এবং গাজায় যে নির্মম গণহত্যা চালাচ্ছে সেটা বন্ধ করবে, এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র একটা নিন্দা প্রস্তাব আনা হয়েছিল। তো দর্শক, এই নিন্দা প্রস্তাবের পক্ষে 149টি ভোট পড়েছে এবং 12টি ভোট পড়েছে ইসরায়েলের পক্ষে, এবং 19টি ভোট মানে 19টি দেশ ভোটদান থেকে বিরত ছিল, এবং এই 19টি দেশের মধ্যে ভারতও ছিল। তো দর্শক, গাজায় যে গণহত্যা চালাচ্ছে, এটা কি নরেন্দ্র মোদীর ভারত জানে না? আজকে গাজায় প্রায় 60,000 মানুষকে হত্যা করা হয়েছে, যার বেশিরভাগ মানুষ হচ্ছে নারী এবং শিশু, এবং লক্ষাধিক মানুষ সেখানে গুরুতর আহত। সেখানে খাবার গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, না খেয়ে সেখানকার হাজার হাজার শত শত শিশু মারা যাচ্ছে। এই ঘটনাটি জানার পরেও ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাবটা আনা হলো রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে, সেই পরিষদে ভোটদান থেকে বিরত থাকলো ভারত। তো দর্শক, এটার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের বর্তমান যিনি সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে এবং কংগ্রেসের একজন বিশিষ্ট এমপি গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তো দর্শক, এই যে সমালোচনা করা হচ্ছে, আসলে এই সমালোচনার ক্ষেত্র আরও আছে। আপনারা জানেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য ইরান এবং ভারত, যে 9টি দেশ এই অর্গানাইজেশনের সদস্য, তার মধ্যে ভারত আছে এবং ইরানও আছে। তো ইরানে যখন ইসরায়েল আক্রমণ করলো, তখন এই কয়েকটি দেশ একটি প্রস্তাব এনেছিল, একটা বিবৃতি দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু এই বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ভারত অংশগ্রহণ করেনি। এটার থেকে স্পষ্ট যে ভারতের যে কূটনৈতিক সম্পর্ক, এটা ইরানের কাছে যতটা গুরুত্ব পায় তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পায় ইসরায়েলের কাছে। এখান থেকে পরিষ্কার যে ইসরায়েল যে মিডল ইস্টে গণহত্যা চালাচ্ছে, অন্যায়ভাবে ইরানকে আক্রমণ করছে, এটা ভারতের বর্তমান সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে। যদি সমর্থন না করত, তাহলে নিশ্চয়ই এই সকল ক্ষেত্রে ভারত তার নিজের অবস্থানটা স্পষ্ট করত। আজকে ভোটদান থেকে বিরত থাকার মাধ্যমেই ভারতের এই বর্তমান সরকার ইসরায়েলকেই কিন্তু পরোক্ষভাবে সমর্থন করলো। দর্শক, আপনারা নিশ্চয়ই জানবেন যে ভারতের সঙ্গে ইরানের যে সম্পর্ক, এটা কিন্তু অনেক গভীর সম্পর্ক এবং অনেক পুরনো সম্পর্ক। বিগত কংগ্রেস আমলে, যখন কংগ্রেস সরকার ভারতে ছিল, তখন এই
ইসরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সেরকম ছিলই না, কিন্তু এই বিজেপি সরকার 2014 সালে আসার পর থেকেই ইসরায়েলের সঙ্গে ভারতের যে ঘনিষ্ঠতা সেটা অনেকাংশে কিন্তু বৃদ্ধি পায়, এবং এমন বৃদ্ধি পেয়েছে যেখানে ইরানের মতো ঘনিষ্ঠ দেশ, যে দেশের উপর ভারতের জ্বালানি অনেকখানি নির্ভরশীল এবং অনেক কম পয়সায়, যেহেতু ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ইরানের কাছ থেকে অনেকটা কম মূল্যে কিন্তু ভারত তেল কিনতে পারে এবং গ্যাস কিনতে পারে। অথচ সেই বিশ্বস্ত বন্ধুকে কাছে না টেনে যে দেশটি মধ্যপ্রাচ্যে অশান্তি করার চেষ্টা করছে, গাজায় দিনের পর দিন গণহত্যা চালাচ্ছে, সেই দেশটির পক্ষ নিয়েছে। তো দর্শক, এইটার বিরোধিতা কংগ্রেস তো করেছে, মিডিল ইস্টের যে মুসলিম দেশগুলো আছে তারাও কিন্তু ভারতের এই বিদেশ নীতির সমালোচনা করছে। তো দর্শক, এই নীতির কারণটা আসলে কি? দর্শক, আপনারা জানেন ভারতে বর্তমান যে সরকারটা আছে, এই সরকারটা অত্যন্ত মুসলিম বিদ্বেষী একটা সরকার, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এবং ভারতবর্ষে মেরুকরণের একটা প্রবল রাজনীতি এই দলটি ভারতবর্ষে চাপিয়ে দিয়েছে। ফলে যেহেতু মিডিল ইস্টে গাজায় যে গণহত্যা ইসরায়েল চালাচ্ছে, এই গণহত্যা চালাচ্ছে মুসলিমদের উপর, আবার ইরান যেহেতু একটি মুসলিম দেশ, সুতরাং তার পক্ষে যদি এই বর্তমান বিজেপি সরকার যায় বা তার পক্ষে যদি ভোট দেয়, সেক্ষেত্রে এই মেরুকরণের রাজনীতিটা তাদের কোনো না কোনোভাবে দুর্বল হবে। সুতরাং ভোট ব্যাংকে ঠিক রাখার কারণেই এই সরকারটি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, এবং আপনারা দেখবেন যে ভারতের একটা জনসংখ্যার বড় অংশ ইসরায়েলকে বরাবর সমর্থন করে। এই জনসংখ্যাটা হচ্ছে এই আরএসএস বিজেপিরই সমর্থক কিন্তু। তো এই মানুষগুলো আসলে কি চায় সেটাকে ভেবেচিন্তেই সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। তো দর্শক, কংগ্রেসের পক্ষ থেকে যখন বিজেপি সরকারের সমালোচনা করা হচ্ছে এই নতুন বিদেশ নীতি নিয়ে, তখন বিজেপির পক্ষ থেকে এটাকে ডিফেন্স করা হচ্ছে এভাবে যে কংগ্রেস আসলে মুসলিম তোষণ রাজনীতি করে, অর্থাৎ সংখ্যালঘুদের তোষণ করে। দর্শক, এখানে সংখ্যালঘুদের তোষণের বিষয়টা কেন আসবে? স্পেন যখন একটা নিন্দা প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিয়ে আসলো, স্পেন নিশ্চয়ই কোনো মুসলিম দেশ না, বরং স্পেনের অধিকাংশ মানুষ হচ্ছে খ্রিস্টান এবং ইহুদি। তাহলে সেখানেও কি স্পেন সরকার মুসলিমদেরকে তোষণ করছে? বিষয়টা সেরকম না, বিষয়টা হচ্ছে মানবতার, মানুষের অধিকার কোথায় লঙ্ঘিত হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই হচ্ছে মানবিক কাজ, যেটা স্পেন করছে। কিন্তু ভারতের বর্তমান যে সরকার, তারা সেটা করবে না, কারণ তারা ভয় পায় যদি তারা মুসলিমদের পক্ষে কথা বলে, মুসলিম দেশগুলোর পক্ষে কথা বলে, গাজার পক্ষে কথা বলে, তাহলে তাদের যে এখানকার ভোট ব্যাংক সেটা হয়তো ভেঙে যাবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।